गुड आफ्टरनून स्टूडेंट्स। এটা আমার ইলেকট্রোস্ট্যাটিক্সের 13 নম্বর ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গাউসের উপপাদ্য বা গসেস থিওরাম নিয়ে। তো গাউসের উপপাদ্য বা গসেস থিওরামের যে বিবৃতি সেটা আমরা একটু দেখে নিই। গসেস থিওরাম কি বলছে? বলছে কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/এপসিলন গুণ হয়, যেখানে এপসিলনটা হচ্ছে আমি যে মাধ্যমে ওই তলটাকে কনসিডার করলাম বা বদ্ধ তলটাকে নিলাম ওই মাধ্যমে তড়িৎভেদ্যতা। যদি আমি বদ্ধ তলটাকে শূন্য মাধ্যমে নিই তাহলে এখানে 1/এপসিলন জায়গায় 1/এপসিলন 0 হবে। অর্থাৎ যে মাধ্যমে আমি রাখবো সেই মাধ্যমে তড়িৎভেদ্যতার 1/এপসিলন গুণ হবে ওই বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সটা। এটা সমান আমরা লিখতে পারবো কি না, তো 1/এপসিলন গণিত ওই বদ্ধ তল কর্তৃক যে পরিমাণ আধান আবদ্ধ আছে। বোঝা গেল? বেশ, এবার এটাকে ব্যাখ্যা করার জন্য প্রথমে আমরা জেনে নিই বদ্ধ তল বলতে আমরা কি বলছি। দেখো, এটা যদি আমরা একটা তল নেই, এটা একটা সারফেস ডিএস যার ক্ষেত্রফল। এই তলটা কিন্তু বদ্ধ তল নয়, কারণ এই তলের এই প্রান্তটা হচ্ছে মুক্ত। তাহলে বদ্ধ তল বলতে আমরা কোন ধরনের তল বলবো? যে তলটা চারিদিক দিয়ে বদ্ধ থাকবে, কোনো জায়গাতেই মুক্ত বা খোলা থাকবে না। যেমন একটা আমরা যদি গলীয় তল একটা কনসিডার করি তাহলে দেখবো সেই গলীয় তলটার ভিতর থেকে দেখলে পরে চারিদিকটা বদ্ধ বলে মনে হয়, সেই তলের কোথাও মুক্ত অবস্থায় থাকে না। তো এরকম একটা বদ্ধ তল, সে গলীয় হোক বা যে কোনো আকৃতি বিশিষ্ট কোনো বদ্ধ তল যদি আমি নিই তড়িৎ ক্ষেত্রের কোথাও, তাহলে পরে ওই তলের বদ্ধ তলের মধ্যে দিয়ে মোট যে তড়িৎ ফ্লাক্স হবে বা মোট তড়িৎ ফ্লাক্স অতিক্রম করবে সেই তড়িৎ ফ্লাক্সটা 1/এপসিলন গণিত ওই তল কর্তৃক আবদ্ধ আধানের সঙ্গে সমান হবে। বোঝা গেল? অর্থাৎ আমরা এখানে একটা মনে করো একটা বদ্ধ তল কনসিডার করলাম, এটা একটা বদ্ধ তল বা ক্লোজ সারফেস। এবার এই বদ্ধ তলের মধ্যে আমি এখানে একটা কিউ আধানকে রাখলাম, প্লাস কিউ আধানকে রাখলাম। অর্থাৎ এই যে তলটা, এই বদ্ধ তলটার নাম আমি দিলাম এস। এই এস বদ্ধ তলটা কতটা পরিমাণ আধানকে আবদ্ধ করে রেখেছে? কিউ পরিমাণ আধানকে। এবার এই কিউ আধানের জন্য অবশ্যই এই তলের বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা পাবো। দেখো, এই কিউ আধান থেকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সর্বদা রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন বরাবর বাইরের দিকে ক্রিয়া করবে। ঠিক আছে, এই যে এই বিন্দুতে হবে এই অভিমুখে, বা এই বিন্দু যদি বলি আমি সেই বিন্দুতে হবে এই অভিমুখে। ঠিক আছে, অর্থাৎ আমরা বিভিন্ন বিন্দুতে কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পাবো এই প্লাস কিউ আধানের জন্য। কোথায় না, তো এই তলের বিভিন্ন বিন্দুতে। এবং এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে যে প্রাবল্য তার অভিমুখ কোন দিক বরাবর হচ্ছে? এই বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ হচ্ছে এই দিক বরাবর। এবার এই বদ্ধ তলের পৃষ্ঠে আমি একটা ক্ষুদ্র সারফেস, এলিমেন্টারি সারফেস আমি নিলাম, যে এলিমেন্টারি সারফেসের যে এরিয়া ভেক্টর, ঠিক আছে, সেই এরিয়া ভেক্টরটা মনে করো এই দিক বরাবর ক্রিয়া করছে, দ্যাট ইজ ডিএস ভেক্টর। তাহলে আমি এখানে খুব একটা ক্ষুদ্র এলিমেন্টারি সারফেস নিলাম যার এরিয়া ভেক্টর ডিএস কোন দিক বরাবর ক্রিয়া করছে? এই তলের সঙ্গে লম্ব বরাবর, মানে এই অভিমুখে। এবং এখানে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তার অভিমুখটা কত? এই অভিমুখে। এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা জানি যে এই যে বদ্ধ তলটা, এই বদ্ধ তলের সঙ্গে, মানে এই বদ্ধ তলের যে এই ক্ষুদ্র অংশ বা একটা ক্ষুদ্র এলিমেন্টারি সারফেস আমরা নিয়েছি, সেই ডিএস, সেই ডিএস ক্ষেত্রের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স যদি আমি ডিফাই বলি, ডিএস ক্ষেত্রের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স
সেটাকে যদি আমি ডিফাই বলি তাহলে ডিফাই সমান লিখতে পারি ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটার সময় লেখা যায় ই ডিএস কস থিটা, যদি থিটা ডিএস ভেক্টর এবং ই ভেক্টরের মধ্যবর্তী কোণ হয়। ঠিক আছে, এবার আমি যদি পুরো এই এস তলটার জন্য কতটা পরিমাণ তড়িৎ ফ্লাক্স অতিক্রম করছে সেটা নির্ণয় করতে চাই এবং সেটা যদি আমরা ফাই ধরি তাহলে সেই ফাই সমান আমরা কি লিখতে পারবো? দেখো আগে এটা আমরা বলেছি, তখন এক্ষেত্রে আমাকে কি করতে হবে, সমগ্র এই প্রত্যেকটা ডিএস, এখানে এই যে তলটা আছে আমরা এই তলটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএস এলিমেন্টে ভেঙে নিতে পারবো এবং প্রত্যেকটার জন্য তড়িৎ ফ্লাক্স নির্ণয় করে তাদেরকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে পরে আমরা এই তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স পেয়ে যাব। তাহলে এই যে তল, এই তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স ফাই সমান আমরা কি লিখতে পারবো? ফাই সমান লিখতে পারবো, এটা কিরম ধরনের তল, এটা যেহেতু এটা বদ্ধ তল সেই জন্য এক্ষেত্রে যে সমতলটা নেবো বা ইন্টিগ্রেশনটা নেবো সেটা হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন এস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। বোঝা গেল? তো এইটাই হচ্ছে এই যে তলটা এই বদ্ধ তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স। গাউসের যে উপপাদ্য, সেই গাউসের উপপাদ্য অনুযায়ী এই যে তলটা, এই যে বদ্ধ তলটা, সেই বদ্ধ তলের অভ্যন্তরে যদি কিউ আধানকে রাখি তাহলে পরে এই বদ্ধ তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স ফাই সমান সারফেস ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডিএস, এটার সমান আমরা লিখতে পারবো 1/ε0। এখানে যদি আমি শূন্য মাধ্যম নিই তাহলে 1/ε0 লিখবো, যে আমি এপসিলন তড়িৎভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যম নেই তাহলে আমরা এপসিলন লিখবো। এখানে এপসিলন তড়িৎভেদ্যতা সম্পন্ন কোনো একটা মাধ্যম যদি আমি নেই তাহলে শুধু আমরা এখানে 1/ε লিখি। ঠিক আছে, তাহলে 1/ε ইন্টু এই যে তলটা আছে দ্যাট ইজ এস তল কর্তৃক আধানের আবদ্ধ আধানের পরিমাণ, সেটা কত? কিউ। কারণ এই যে তলটা, এস তলটা বা এই এস বদ্ধ তলটা, এই তলের অভ্যন্তরে আধানের পরিমাণ কত? কিউ। তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারলাম? গাউসের উপপাদ্য অনুযায়ী ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডি এর সমান হচ্ছে কিউ বাই এপসিলন 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটা সমানই হচ্ছে কিউ বাই এপসিলন। এটাই হচ্ছে গাউসের উপপাদ্য। বোঝা গেল? এখানে যদি কিউ এর পরিবর্তে অন্য কোনো আধান থাকতো তাহলে আমরা সেটা লিখতাম সেই আধানের মান মোট পরিমাণ বা এপসিলন। ঠিক আছে, এটা হচ্ছে গাউসের উপপাদ্য। এবার আমরা এই গাউসের যে উপপাদ্যটা বললাম সেই গাউসের উপপাদ্যটাকে আমরা প্রমাণ করব। তো এই গাউসের উপপাদ্যটা প্রমাণ আমরা দু রকম ভাবে করতে পারি। একটা খুব সিম্পল উপায়ে, ঠিক আছে, যেখানে আমরা কোনো সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট ব্যবহার করব না, খুব সোজাভাবে করব। এবং দ্বিতীয় ক্ষেত্রে একটা করব আমরা সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট ইউজ করে। তোমরা দেখলেই বুঝতে পারবে কোথায় সলিড অ্যাঙ্গেল কনসেপ্ট ইউজ করতে হবে। বেশ, প্রথমে আমি প্রমাণগুলো করি। গাউসের উপপাদ্যের প্রমাণ, গাউসের উপপাদ্যের প্রমাণ। বেশ, দু রকম উপায়ে প্রমাণটা করা যায় সেটা বললাম। বেশ, প্রথম এক নম্বর উপায়ে আমি প্রমাণটা করি। মনে করো এখানে আমি একটা আধান রাখলাম, এই জায়গাতে একটা প্লাস কিউ আধান রাখলাম। এটা মনে করো ও বিন্দু এবং এই ও বিন্দুতে একটা প্লাস কিউ আধান রাখলাম। তাহলে যখনই আমি ও বিন্দুতে প্লাস কিউ আধান রাখবো তখন এই প্লাস কিউ আধানের দরুন যে তড়িৎ প্রাবল্য সেটা কি হবে? এই প্লাস কিউ আধান থেকে বাইরের দিকে ক্রিয়া করবে, রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন বরাবর, রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন বরাবর চারিদিকে ছড়িয়ে পড়বে। বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মান এবং অভিমুখ ভিন্ন ভিন্ন হবে। বেশ, এবার আমরা এই প্লাস কিউ আধানের দরুন এই যে আমরা চারিদিকে রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন বরাবর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পেলাম, এই দিক বরাবর এই দিক বরাবর চারিদিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ক্রিয়া করছে। এবার আমরা এখানে একটা বদ্ধ তল কনসিডার করব। এই ও কে কেন্দ্র করে আমরা একটা
বদ্ধ তল কনসিডার করলাম। আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে যে বদ্ধ তলটা কনসিডার করব সেটা একটা গোলীয় তল আমরা নেব, একটা গোলীয় তল আমরা কনসিডার করব, একটা স্ফেরিক্যাল সারফেস আমরা নেব। এই যে স্ফেরিক্যাল সারফেসটা আমরা নিলাম, এটার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর, তাহলে আমরা এখানে একটা কি করলাম, আর ব্যাসার্ধের একটা গোলীয় তল আমরা কনসিডার করলাম এবং ওই গোলীয় তলের যে কেন্দ্র, সেই কেন্দ্রে আমরা ওই প্লাস কিউ আধানটাকে রাখলাম। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এই প্লাস কিউ আধানটা ওই গোলকের কেন্দ্রে অবস্থান করছে এবং সেই প্লাস কিউ আধানটার যে গোলকের কেন্দ্রে অবস্থান করছে সেই গোলকের কেন্দ্রবিন্দুটাকে আমরা ধরছি ও, এবং এই যে আমরা তলটা নিলাম বদ্ধ তল, সেই বদ্ধ তলটার নাম দিলাম এস। তাহলে পরে দেখো একটা জিনিস খেয়াল করো, যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল শেপ, মানে একটা প্রতিসাম্য আছে, গোলকের যে প্রতিসাম্য, সেই প্রতিসাম্যের দরুন বা সিমেট্রির দরুন এই গোলকের পৃষ্ঠের সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান একই হবে। কেন? কারণ এই গোলকের যে কেন্দ্রে প্লাস কিউ আধান আছে, সেই প্লাস কিউ আধান থেকে ওই গোলকের পৃষ্ঠের প্রতিটি বিন্দু সমান দূরে অবস্থিত। কতটা দূরে অবস্থিত? এই আর দূরত্বে অবস্থিত, মানে অর্থাৎ ব্যাসার্ধ যতটা হবে ওই গোলকের পৃষ্ঠের প্রতিটি বিন্দু ওর কেন্দ্র থেকে ঠিক ততটাই দূরে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এই গোলকের বা গোলীয় তলের, বা যেটা বলবা এই গোলীয় তলের, ঠিক আছে, কেন্দ্রবিন্দু ওতে থাকা প্লাস কিউ আধানের দরুন, গোলকের পৃষ্ঠের প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সমান হবে এবং এই মান ই হলে ই সমান আমরা কি লিখতে পারবো? ই সমান লিখতে পারবো 1/4 পাই এপসিলন 0 কিউ বাই আর স্কোয়ার। কারণ এই যে পৃষ্ঠতল, এই পৃষ্ঠতলের প্রতিটি বিন্দু এই প্লাস কিউ আধান থেকে আর দূরে অবস্থিত, তাই পৃষ্ঠতলের প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে? ই সমান 1/4 পাই এপসিলন 0 কিউ বাই আর স্কোয়ার। এবার আমরা এই গোলকের পৃষ্ঠতলের, মানে পৃষ্ঠের উপরে আমরা এখানে একটা এলিমেন্টারি সারফেস আমরা কনসিডার করলাম, একটা ক্ষুদ্র আমরা তল কনসিডার করলাম এবং সেই তলের যে এরিয়া ভেক্টর তার অভিমুখ কোন দিক বরাবর হবে? অবশ্যই এই এরিয়া ভেক্টরের অভিমুখটাও হবে এই তলের সঙ্গে লম্ব বরাবর, দ্যাট ইজ এই দিক বরাবর। এই যে ডিএস তলটা আমরা কনসিডার করলাম, তার জন্য এরিয়া ভেক্টরের অভিমুখ কোন দিকে? এদিক বরাবর। এবং এই যে তল, এই তলের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন দিক বরাবর ক্রিয়া করবে? অর্থাৎ এই যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা ই বললাম, তার অভিমুখটা কোন দিক বরাবর হবে? এই যে গোলকের তলটা আছে সেই তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করবে। কারণ আমরা জানি যে একটা আধান, মানে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানের দরুন ওই আধান থেকে রেডিয়ালি আউটার ডিরেকশন বরাবর যে তড়িৎ বলরেখাগুলো বেরোয়, সেই তড়িৎ বলরেখাগুলো ওই গোলকের পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে। তাহলে এখানে যে আমরা যদি গোলীয় তল একটা কনসিডার করি, তাহলে এই তড়িৎ বলরেখা দ্বারা তড়িৎ প্রাবল্যের অভিমুখ কী হবে? এই যে গোলকের পৃষ্ঠ বা তল আছে সেই তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করবে। অর্থাৎ এই যে এলিমেন্টারি সারফেস আমরা নিলাম, ক্ষুদ্র একটা তল আমরা কনসিডার করলাম, সেই তলের সঙ্গে জড়িত যে তড়িৎ ফ্লাক্স সেটাকে আমরা ডিফাই বলি। তাহলে ডিফাই সমান আমরা কি লিখতে পারবো? ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের ডট প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে
গোলকের পৃষ্ঠে নেওয়া ক্ষুদ্র ডিএস ক্ষেত্রের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, সেটাকে যদি আমরা ডিফাই বলি তাহলে ডিফাই সমান কি হয়ে যাবে? ডিফাই সমান হবে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এবার দেখো এই গোলীয় তলের বা গোলকের পৃষ্ঠের ই ভেক্টরের অভিমুখ যেদিকে, এই ডিএস ভেক্টরের অভিমুখ সেদিকে, এবং অর্থাৎ ই এবং ডিএস পরস্পর সমান্তরাল। দ্যাট ইজ এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? ই ডট ডিএস মানে হচ্ছে ই ডিএস কস 0 ডিগ্রি, যেহেতু ই এবং ডিএস পরস্পর সমান্তরাল। সিন্স ই ভেক্টর প্যারালাল টু ডিএস ভেক্টর। ঠিক আছে, তাহলে ই এবং ডিএস যেহেতু পরস্পর সমান্তরাল, তাহলে এক্ষেত্রে আমরা ডিফাই সমান কি লিখতে পাচ্ছি? ডিফাই সমান লিখতে পাচ্ছি ই ইন্টু ডিএস। ঠিক আছে, তো এইটা হলো কি না, তো এই যে তলটা, এই গোলকের যে মানে আমরা যে গোলীয় তলটা আমরা কনসিডার করলাম, সেই গোলীয় তলের পৃষ্ঠে একটা ক্ষুদ্র এলিমেন্টারি সারফেস ডিএস এর সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। তাহলে এই গোলীয় তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্সটা কত হবে সেটা লিখি। অতএব সমগ্র গোলীয় তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স, সেটাকে যদি আমরা ফাই বলি তাহলে ফাই সমান কি হবে? ফাই সমান হবে, দেখো এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ক্লোজড ইন্টিগ্রেশন ওভার এস। ঠিক আছে, ই ডট ডিএস, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটা মানে হচ্ছে এই যে ই ডট ডিএস মানে আমরা তো পেয়েছি ইডিএস। ঠিক আছে, অর্থাৎ ইডিএস এর ক্লোজড ইন্টিগ্রেশন। এখন যেহেতু এই গোলকের পৃষ্ঠের, ঠিক আছে, এই গোলকের যে পৃষ্ঠ আমরা নিয়েছি সেখানে এবার এখানে যদি আমরা ই এর মানটা বসাই, গোলকের পৃষ্ঠের প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা ই ধরেছি, তাহলে এটার মান যদি আমরা বসি তাহলে কি হয়ে যাচ্ছে? 1/4πε0 q/r²। এবার 1/4πε0 q/r²। দেখো এই রাশিটা কিন্তু এই গোলকের প্রতিটা পৃষ্ঠে এটা সমান, অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এটা আমরা বাইরে বের করে নেবো, তাহলে q/4πε0 r², এটা বাইরে বেরিয়ে গেল। ঠিক আছে, q/4πε0 r², এটা বাইরে বেরিয়ে গেল। এবার তারপরে কি হলো? ক্লোজড ইন্টিগ্রেশন ওভার এস ডিএস। ই এর মানটা আমরা বসিয়ে দিলাম এবং এটাকে আমরা ইন্টিগ্রেশনে বাইরে বের করলাম। কেন? কারণ এই গোলকের পৃষ্ঠতলের প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান, অর্থাৎ এটা একটা ধ্রুবক রাশি, বাইরে বেরিয়ে গেল। অর্থাৎ গোলকের যে প্রতিসাম্য বা সিমেট্রির জন্য আমরা এই গোলকের প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারছি। তাহলে এক্ষেত্রে আমরা ফাই বা ক্লোজড ইন্টিগ্রেশন ওভার এস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটা সমান কি পেয়ে যাচ্ছি? দেখো এটা সমান পেয়ে যাচ্ছি q/4πε0 r², ঠিক আছে, ইন্টু ক্লোজ ইন্টিগ্রেশন ওভার ডিএস। অর্থাৎ কি, এই যে গোলকটা, এই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। ঠিক আছে, তাহলে 4πr² কেটে দাও, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে q/ε0। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম যে ওই গোলকের বা ওই যে মানে বদ্ধ তল আমরা নিলাম, যেখানে আমরা গোলীয় তলটা এখানে কনসিডার করেছি, সেই বদ্ধ তলের সঙ্গে জড়িত মোট ফ্লাক্স এটার সমান হয়ে যাচ্ছে 1/ε0 ইন্টু ওই গোলকের তল মানে এস তলের সঙ্গে জড়িত, এস তলে আবদ্ধ, এস তলের মধ্যে আবদ্ধ
মোট আধানের মান। ঠিক আছে, কারণ এই এস তলের সঙ্গে এই যে এস তল আছে, এই এস তলের ভিতরে মোট আধান কতটা আছে প্লাস কিউ, তাহলে সেই জন্য ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডিএস এটা সমান প্রমাণ করতে পারলাম কিউ বাই এপসিলন জিরো বা 1/এপসিলন জিরো গণিত এই আবদ্ধ মানে গোলীয় তলের সঙ্গে মানে গোলীয় তলের অভ্যন্তরে থাকা মোট আধানের মান। এটাই হচ্ছে তোমার গাউসের উপপাদ্য, সেটা আমরা বলেছিলাম কি ছিল, ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডিএস এটা সমান কিউ বাই এপসিলন, এটাই প্রমাণ করলাম। এখানে আমরা শূন্য মাধ্যম নিলে এখানে এপসিলন জিরোই হতো। বোঝা গেল? এবার এটা গেল আমরা নর্মালি যদি আমরা এই যে গোলীয় তলটা মানে আমরা আবদ্ধ তলটা বা বদ্ধ তলটা আমরা নিলাম, সেই বদ্ধ তলটা যদি আমরা গোলাকার নিই তাহলে আমরা এটা খুব সহজেই ক্যালকুলেশনটা করতে পারবো। এবার যদি আমরা এই তলটা যদি আমরা বদ্ধ তল না নিই, বদ্ধ তল ছাড়া অন্য যে কোনো আকারে যদি আমরা তল নিই তাহলে আমরা দেখাতে পারবো যে ওই যে কোনো আকৃতি বিশিষ্ট তলের জন্যও কিন্তু, কারণ আমরা কিন্তু গাউসের উপপাদ্যের যে স্টেটমেন্ট সেখানে বলা হয়েছে যে বদ্ধ তলের ক্ষেত্রে, সেখানে কিন্তু বলা হয়নি যে সেই বদ্ধ তলটা গোলাকার তলই হতে হবে। যে কোনো আকৃতির বদ্ধ তলের ক্ষেত্রেই আমরা বলতে পারবো যে ওই তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্সটা কি হবে না, তো ওই তলের মধ্যে থাকা মোট আধানের 1/এপসিলন জিরো গুণ হবে। ঠিক আছে, বেশ। এবার আমরা দ্বিতীয় রকম ভাবে মানে আমরা প্রমাণটা করব। বেশ, এখানে মনে করো আমরা একটা প্লাস কিউ আধানকে রাখলাম, সেই আগের মতনই এখানে প্লাস কিউ আধান রাখলাম এবং সেই প্লাস কিউ আধান থেকে রেডিয়ালি আউটার ডিরেকশন বরাবর বাইরের দিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ক্রিয়া করছে। এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ক্রিয়া করছে প্লাস কিউ আধানের দরুন। এবার এক্ষেত্রে আমরা যে বদ্ধ তলটা নেব সেই বদ্ধ তলটা আমরা একটা আরবিটারি শেপ মানে অনিয়তাকার কোনো একটা তল আমরা কনসিডার করব। ঠিক আছে, এখানে আমরা যদি আগে আগে আমরা কি করেছিলাম, আগে আমরা একটা গোলীয় তল নিয়েছিলাম এবং সেক্ষেত্রে প্রতিসাম্যের দরুন আমরা বলতে পেরেছিলাম যে এই ওই গোলীয় তলের বা যে বদ্ধ তলটা নিচ্ছিলাম সেই বদ্ধ তলের প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান হচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে প্রতিটা বিন্দুতে কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কিন্তু সমান হবে না। এবং ওই গোলীয় তল নিলে পরে আমরা দেখাতে পেরেছিলাম যে ওই গোলকের পৃষ্ঠের সঙ্গে তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য লম্বভাবে ক্রিয়া করছিল, কিন্তু এই ক্ষেত্রে গোলীয় তলের যে আমরা পৃষ্ঠটা নেব তার সঙ্গে তড়িৎ বলরেখা লম্বভাবে মানে এক্ষেত্রে যে আমরা তলটা নিচ্ছি সেটা যেহেতু একটা অনিয়তাকার একটা তল, সেই জন্য এক্ষেত্রে কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ঠিক আছে, ওই পৃষ্ঠে যদি আমরা একটা ক্ষেত্রফল কনসিডার করি সেই ক্ষেত্র ভেক্টরের সঙ্গে কিন্তু সমান্তরাল হবে না, অর্থাৎ ওই যে ক্ষেত্রফলটা আমরা নিলাম সেই ক্ষেত্রফলের সঙ্গে কিন্তু লম্বভাবে থাকবে না তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা। ঠিক আছে, সেজন্য আমরা এখানে আমরা ধরে নিলাম যে এই জায়গাতে আমরা একটা তল আমরা নিলাম। ঠিক আছে, এখানে একটা এলিমেন্টারি সারফেস আমরা নিলাম এবং সেই এলিমেন্টারি সারফেসটা কোথায় নিলাম না, এই বদ্ধ তলের উপরে। এবং এই এলিমেন্টারি সারফেসের যে ডিএস ভেক্টর সেটা মনে করো কোন দিক বরাবর ক্রিয়া করবে, এলিমেন্টারি সারফেসের সঙ্গে লম্ব হবে, দ্যাট ইজ এদিক বরাবর ক্রিয়া করছে, এদিক বরাবর ক্রিয়া করছে ডিএস ভেক্টর। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে অভিমুখ তার অভিমুখ কোন দিক বরাবর হচ্ছে, অবশ্যই এই প্লাস কিউ আধান থেকে রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন বরাবর, দ্যাট ইজ এই অভিমুখে। ঠিক আছে,
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি না, তো এই ডিএস ভেক্টর এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই পরস্পর কিন্তু একই অভিমুখে ক্রিয়া করছে না। এদিক বরাবর ক্রিয়া করছে ডিএস ভেক্টর, আর এইদিক বরাবর ক্রিয়া করছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা কি করছি, এখানে আমরা দেখাতে পারি যে এই তলটা, এই যে তলটা, এটা এই যে আমরা আবদ্ধ তল নিয়েছি, সেই আবদ্ধ তলের যেখানে আমরা প্লাস কি উপাদানটা রেখেছিলাম, সেই প্লাস কি উপাদান যে আমরা ও বিন্দুতে রাখি, তাহলে সেই ও বিন্দুতে একটা সলিড অ্যাঙ্গেল তৈরি করছে, একটা সলিড অ্যাঙ্গেল তৈরি করবে। এবং এই যে কোণটা ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমরা থিটা বলি, ঠিক আছে, তাহলে পরে এইখানে যে সলিড অ্যাঙ্গেলটা তৈরি করলো, সেই সলিড অ্যাঙ্গেলের মান কত হবে, ডি ওমেগা। এটার সময় লিখতে পারবো ডিএস কস থিটা বাই, এখান থেকে এই দূরত্বটা যদি আমি আর ধরে নিই, এই প্লাস কি উপাদান থেকে, মানে যে বিন্দুতে সলিড অ্যাঙ্গেলটা তৈরি করছে সেখান থেকে এই যে তলটা আমরা নিলাম এখানে এলিমেন্টারি সারফেসটা, তার দূরত্ব আমি আর ধরে নিই, তাহলে আমরা ডি ওমেগা সমান লিখতে পারবো, ডি ওমেগা সমান লিখতে পারবো ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। বোঝা গেল? বেশ, ছবিটা এইখানে আঁকি তাহলে একটু পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা মনে করো এই এলিমেন্টারি সারফেস ডিএস নিয়েছিলাম, ঠিক আছে, তাহলে ডিএসটার অভিমুখ কোন দিক বরাবর, এই তলের সঙ্গে লম্ব হবে, দ্যাট ইজ এই দিক বরাবর ক্রিয়া করছে ডিএস। আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অভিমুখটা কোন দিক বরাবর, এই তলের সঙ্গে লম্ব হবে, দ্যাট ইজ এদিক বরাবর। ঠিক আছে, তাহলে পরে দেখো ওরা এইখানে একটা সলিড অ্যাঙ্গেল তৈরি করছে, এই তলটা মানে যে বিন্দুতে আমি প্লাস কি উপাদানটা নিয়েছি সেই বিন্দুতে একটা সলিড অ্যাঙ্গেল তৈরি করলো। এই জায়গাটা দেখো না, কারণ খুব ভিজিমিজি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে একটা সলিড অ্যাঙ্গেল তৈরি করলো, সেই সলিড অ্যাঙ্গেলটার মানটা কত হবে, যদি আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে এই বিন্দুর দূরত্বটা আমরা আর ধরে নিই, মানে এই যে ও বিন্দু যেখানে আমি প্লাস কি উপাদান রেখেছি, সেই প্লাস কি উপাদান থেকে এই এলিমেন্টারি সারফেসটার দূরত্ব আমরা ধরে নিলাম আর, তাহলে পরে এই এলিমেন্টারি সারফেস ডিএসটা ওর থেকে আর দূরে থাকা ও বিন্দুতে যে পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করে সেটার মান কত হয়, ডি ওমেগা সমান হচ্ছে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে, এইবার এই যে তলটা, এই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সটা কতটা হবে দেখে নিই। এই তলটার সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স লিখি ডিএস। এই ডিএস তলটা কোথায় নিচ্ছি না, তো এই যে এস বদ্ধ তলটা আমরা নিয়েছি, সেই বদ্ধ তলের উপরে আমরা একটা ক্ষুদ্র তল আমরা কনসিডার করেছি ডিএস। তাহলে ডিএস ক্ষুদ্র তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স সেটাকে যদি আমরা ডিফাই বলি, তাহলে ডিফাই সমান আমরা কি লিখতে পারবো, ডিফাই সমান লিখতে পারবো ই ইন্টু ডিএস, মানে ই ইন্টু ডিএস ইন্টু তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, দ্যাট ইজ ই ডিএস কস থিটা। ঠিক আছে, দ্যাট ইজ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে এই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সটা কত হলো, শুধুমাত্র এই ডিএস ক্ষেত্রের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স ই ডট ডিএস, দ্যাট ইজ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, মানে হচ্ছে ই ডিএস কস থিটা, ই ডিএস কস থিটা। তাহলে এই সমগ্র তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে কি সমগ্র বদ্ধ তল এস এর সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, সেটা কত হচ্ছে দেখি। দেখো এটার সমান আমরা লিখতে পারবো ফাই, দ্যাট ইজ এটার সমান হয়ে যাবে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস। এই পুরো সারফেসটার জন্য আমাকে ক্লোজ ইন্টিগ্রেশন করতে হবে, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, আর এখান থেকে এটা লেখা যাবে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, মানে হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডিএস
cos থিটা, ইডিএস cos থিটা। এখন দেখো এই প্লাস কিউ আধান থেকে এই ডিএস তলের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে মান হবে সেটা আমরা বের করতে পারবো না। এখানে প্লাস কিউ আধান আছে, সেই প্লাস কিউ আধান থেকে আর দূরের একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যা হবে তাই। তাহলে এখানে এই ডিএস তলের কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি আমরা ই বলি, তাহলে ই সমান এখানে কি হয়ে যাবে, ই সমান হয়ে যাবে 1/4πε0 q/r²। এটা কি, এটা হচ্ছে ডিএস তলের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য। ডিএস তলের কোন বিন্দু তড়িৎ প্রাবল্য যদি ই হয়, তাহলে সেই ই এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম 1/4πε0 q/r²। এই যে 1/4πε0 q/r², এটা আমরা ভিতরে লিখে দিই ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস, ঠিক আছে। এটা সমান কি হয়ে যাচ্ছে 1/4πε0, ঠিক আছে, ইন্টু q/r² ইন্টু ডিএস cos থিটা। এখন দেখো এই q/4πε0 এটা ধ্রুবক রাশি বাইরে বেরিয়ে গেল, q/4πε0 ধ্রুবক রাশি হওয়ার জন্য বাইরে বেরিয়ে গেল। তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস, এটা কি হয়ে গেল ডিএস cos থিটা বাই r²। এখন ডিএস cos থিটা বাই r², এটা মানে কি, এটা মানে হচ্ছে q/4πε0। আচ্ছা, ডিএস cos থিটা বাই r², এটা মানে হচ্ছে ডি ওমেগা। অর্থাৎ এই যে এই ক্ষুদ্র তলটা, দ্যাট ইজ ডিএস তলটা, সেটা এই ও বিন্দুতে বা প্লাস কিউ আধানে রাখা যে বিন্দুটা আছে সেখানে যে পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হচ্ছে ডি ওমেগা। সেটা মানে যে ডিএস cos থিটা, তাহলে এটা সমান লিখতে পারবো ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ডি ওমেগা। আর ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ডি ওমেগা এটা মানে কি, এই সমগ্র যে তলটা আছে বদ্ধ তলটা, সেইটা এর ভিতরে থাকা ও বিন্দুতে যে পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করছে সেইটা। এখন আমরা তো জানি, আগের দিন এটা প্রমাণ করেছি, যে যে কোনো বদ্ধ তল তার ভিতরের কোনো বিন্দুতে, সে যে কোনো বিন্দু, সেই বিন্দুটা এখানে থাকুক বা এখানে থাকুক বা এখানে থাকুক, এর ভিতরে থাকলেই হবে। যে কোনো বিন্দুতে যে পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করে তার মান কত হয়, তার মান হয় 4π। তাহলে এটার সময় লিখতে পারবো q/4πε0, ঠিক আছে, গণিত এটার মান হচ্ছে আবার 4π। তাহলে 4π কেটে গেল, তাহলে এটা থেকে গেল q/ε0। অর্থাৎ আমরা এটা প্রমাণ করতে পারলাম যে এই বদ্ধ তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স ই ভেক্টর ডট ডিএস ভেক্টর এটার সমানই হয়ে যাচ্ছে q/ε0, অর্থাৎ 1/ε0 গণিত এই বদ্ধ তল কর্তৃক আবদ্ধ আধানের পরিমাণ, ঠিক আছে। তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল গাউসের উপপাদ্য, ঠিক আছে, বোঝা গেল? বেশ, তাহলে আমরা এই ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট ইউজ করে আমরা প্রমাণ করলাম যে যে কোনো আকৃতি বিশিষ্ট বদ্ধ তলের জন্য কি না, তো তড়িৎ মানে তড়িৎ ক্ষেত্রে যদি আমি যে কোনো আকৃতি বিশিষ্ট কোনো তল বদ্ধ তল আমরা নিই এবং সেই বদ্ধ তলের ভিতরে যদি আমরা কোনো একটা আধানকে রাখি, সেই আধানের মান যদি প্লাস কিউ হয়, তাহলে পরে ওই বদ্ধ তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স যেটা হবে সেটার সমান হবে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডিএস, দ্যাট ইজ ইকুয়াল টু q/ε0। এটা হচ্ছে গাউসের উপপাদ্য। তাহলে এইবার আমরা একটা জিনিস তো বুঝতে পারছি যে কোনো একটা তলের অভ্যন্তরে প্লাস কিউ আধান থাকলে সেই প্লাস কিউ আধানের জন্য বা কিছু পরিমাণ আধান থাকলে সেই আধানের দরুন ওই বদ্ধ তলের সঙ্গে কিছুটা পরিমাণ তড়িৎ ফ্লাক্স জড়িত হয়। কিন্তু যদি ওই আধানটা, যে আধানটা দিচ্ছি সেই আধানটা যদি ওই বদ্ধ তলের বাইরে থাকে, মানে এরকম যদি হয়, এটা একটা বদ্ধ তল নিয়েছি, সেই বদ্ধ তলের বাইরে যদি আমি প্লাস কিউ আধানটা নিই,
ঠিক আছে, অর্থাৎ এই যে বদ্ধতল আমরা এস নিলাম, সেই বদ্ধতলের ভিতরে বা অভ্যন্তরে কোনো আধান আছে? নেই। আধানটা কোথায় আছে? বাইরে আছে। তো গাউসের উপপাদ্য অনুযায়ী এক্ষেত্রে এই তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স কত হওয়ার কথা? ফাই সমান হওয়ার কথা ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডিএস, এটার সমান হওয়ার কথা 1/ε0 ইন্টু এর মধ্যে থাকা আধান। এই যে গলি মানে বদ্ধতলটা নিয়েছি, সেই বদ্ধতলের অভ্যন্তরে যে আধানটা আছে সেটা, যেহেতু এই বদ্ধতলের অভ্যন্তরে কোনো আধান নেই, তাহলে এখানে 0, দ্যাট ইজ আমরা এক্ষেত্রে কোনো ফ্লাক্স পাবো না। অর্থাৎ যদি কোনো একটা বিন্দু কোনো বদ্ধতলের বাইরে থাকে, তাহলে পরে মানে বিন্দু আধান যদি বদ্ধতলের বাইরে থাকে, তাহলে পরে সেই বিন্দু আধানের জন্য এই বদ্ধতলে কোনো তড়িৎ ফ্লাক্স আমরা পাবো না। সেটা আমরা এবার প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, তো এখানে দেখো আমরা একটা বদ্ধতলের বাইরে আধানের জন্য তড়িৎ ফ্লাক্স মনে করো নির্ণয় করতে চাইছি। তো এখানে আমরা একটা বদ্ধতল এস কনসিডার করেছি। ঠিক আছে, একটা অনিয়তাকার একটা বদ্ধতল আমরা নিয়েছি এস, এবং সেই বদ্ধতলের বাইরে ও বিন্দুতে আমরা একটা আধান রেখেছি, সেটা হচ্ছে প্লাস কিউ আধান। এবং সেই প্লাস কিউ আধানের জন্য এই যে বদ্ধতলটা, সেই বদ্ধতলে কতটা পরিমাণ তড়িৎ ফ্লাক্স আমরা পাচ্ছি সেটা আমরা বের করব। তো দেখো এখানে যখনই আমরা একটা প্লাস কিউ আধান নেব, সেই প্লাস কিউ আধান থেকে এই যে বদ্ধতলটা দেখতে পাচ্ছ, সেই বদ্ধতলে একটা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা তড়িৎ বল রেখে এইভাবে ক্রস করবে। আর ইলেকট্রিক লাইনস অফ ফোর্স যেদিক বরাবর যাবে এই প্লাস কিউ আধানের জন্য, তড়িৎ প্রাবল্যের অভিমুখও সেই দিক বরাবর হবে। অর্থাৎ এই প্লাস কিউ আধানের দরুন তড়িৎ প্রাবল্যের অভিমুখ কোন দিক বরাবর ক্রিয়া করছে? এই দিক বরাবর ক্রিয়া করছে। ঠিক আছে, এইবার আমরা এখানে কি করলাম, এই বদ্ধতলের মধ্যেই বা ওই বদ্ধতলের দুই বিপরীত পৃষ্ঠে, এই একটা পৃষ্ঠ আর এই একটা পৃষ্ঠ, দুই বিপরীত পৃষ্ঠে আমরা দুটো তল কনসিডার করলাম। এখানে একটা তল নিলাম, এই তলটার নাম মনে করো DS2। ঠিক আছে, আর এখানে আমরা একটা তল নিলাম, এই তলটার নাম মনে করো DS1। এই যে তলটা, এই তলের ক্ষেত্র ভেক্টর কোন দিক বরাবর হবে? এই যে তলটা আমরা নিয়েছি সেই তলের সঙ্গে লম্ব বরাবর, দ্যাট ইজ এই দিক বরাবর ক্রিয়া করছে, দ্যাট ইজ এই দিক বরাবর ক্রিয়া করছে DS1 ভেক্টরটা। আর এই যে তলটা, এই তলের জন্য যে ক্ষেত্র ভেক্টরটা আমরা পাবো তার অভিমুখ কোন দিক বরাবর হবে? এই DS2 তলের সঙ্গে লম্ব বরাবর, দ্যাট ইজ এই অভিমুখ। ঠিক আছে, এবার এই প্লাস কিউ আধানের দরুন এই DS1 তলের কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যা হবে, এই DS2 তলের কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নিশ্চয়ই একই হবে না। কেন? কারণ এই DS1 তলটা এই প্লাস কিউ আধানের কাছে অবস্থিত, আর এই DS2 এই তলটা এই প্লাস কিউ আধান থেকে দূরে অবস্থিত। অর্থাৎ এই DS1 তলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যে যা হবে, DS2 তলে কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আলাদা হবে। আমরা ধরে নিলাম কি না, তো এই DS1 তলের উপরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে E1, এটা আমরা ধরে নিই। তাহলে লিখি যে DS1 ক্ষেত্রের উপর কোনো বিন্দুতে, ঠিক আছে, প্লাস কিউ আধানের দরুন, প্লাস কিউ আধানের দরুন যে তড়িৎ প্রাবল্য আমরা পাবো, সেই তড়িৎ প্রাবল্য সেটাকে আমরা যদি আমরা E1 বলি, তাহলে সেই E1 সমান কি হয়ে যাবে? E1 সমান হয়ে যাবে, দেখো এই প্লাস কিউ আধান থেকে এই দূরত্বটা কত? R1 আমরা ধরেছি। এই প্লাস কিউ আধান থেকে এই DS1 যে ক্ষেত্রটা আমরা নিয়েছি তার দূরত্ব আমরা ধরলাম R1। তাহলে এই প্লাস কিউ আধানের দরুন এই DS1 তলের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি E1 বলে, তাহলে সেই E1 সমান কি হয়ে যাবে? E1 সমান হয়ে যাবে 1/4πε0 U/R1 স্কোয়ার। ঠিক আছে, যদি আমরা এই তলটাকে শূন্য মাধ্যমে নিই তাহলে হয়ে যাবে E1 সমান 1/4πε0 U/R1 স্কোয়ার।
ঠিক আছে। একই রকম ভাবে এই DS2 তলের কোনো বিন্দুর ক্ষেত্রে প্রাবল্য কতটা হবে, এই প্লাস কিউ আধানের দরুন, সেটা হলো কি প্লাস কিউ আধানের দরুন DS2 তলের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, যদি আমরা E2 বলি তাহলে সেই E2 সমান হয়ে যাচ্ছে 1/4πε0 Q/R2², এবং তার অভিমুখ কোন দিক বরাবর ক্রিয়া করছে, E1 এর অভিমুখ অবশ্যই এই প্লাস কিউ আধান থেকে রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন বরাবর, মানে বাইরের দিকে। আবার এই DS2 তলের উপর যে তড়িৎ প্রাবল্য E2 পেলাম, তার অভিমুখ কোন দিক বরাবর হবে, DS2 তল থেকে বাইরের দিকে। ঠিক আছে, এবার E1 এর অভিমুখটা হচ্ছে দেখো DS1 তলের মধ্যে দিয়ে প্রবেশ করছে, আর E2 মানে এই ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেটা আমরা পাচ্ছি সেটা দেখো এই DS2 তল থেকে বাইরের দিকে ক্রিয়া করছে। ঠিক আছে, এবার দেখো এই যে তলটা এবং এই তলটা, এই দুটো তল, কিন্তু এই দুটো তলকে দিয়ে আমরা এখানে একটা শঙ্কু আঁকতে পারি এই ও বিন্দুতে, এবং সেই যে শঙ্কুটা দেখো এই DS2 তল এবং এই DS1 তল এই প্লাস কিউ আধানটা যে বিন্দুতে আছে, দ্যাট ইজ ও বিন্দুতে একটা সলিড অ্যাঙ্গেল তৈরি করছে, এবং সেই সলিড অ্যাঙ্গেলের মান কিন্তু সমান হয়। অর্থাৎ এই DS1 তলটা এই ও বিন্দুতে যতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করবে, এই DS2 তলটাও কিন্তু ও বিন্দু ঠিক ততটা পরিমাণই সলিড অ্যাঙ্গেল তৈরি করবে। কেন? কারণ যেহেতু এইটা একটা শঙ্কুর ভিতরে থাকা দুটো তল, তাহলে একটা শঙ্কুর ভিতরে থাকা সমগ্র তলগুলো ওই শঙ্কুর যে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু সেখানে একই পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এখানে দেখো DS1 ও DS2 উভয় তল কর্তৃক ও বিন্দুতে সৃষ্ট ঘনকোণ সেটা কত হবে, সেটা যদি আমরা ডি ওমেগা বলি, তাহলে ডি ওমেগা সমান কি হবে, দেখো আমরা সাধারণত জানি যে কোনো একটা তল যে বিন্দুতে সলিড অ্যাঙ্গেল তৈরি করছে সেই বিন্দু সাপেক্ষে, মানে ও বিন্দু সাপেক্ষে এই প্রথম যে তল দ্যাট ইজ DS1 তল, এই তলের যে অবস্থান ভেক্টর দ্যাট ইজ R1 ভেক্টর, তার অভিমুখ কোন দিক বরাবর, এদিক বরাবর। আর এই যে DS1 তল আর এই যে অবস্থান ভেক্টর R1, এদের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম এক্ষেত্রে θ1। তাহলে এই কোণ যদি θ1 হয়, তাহলে এই ক্ষেত্রে এই DS1 তলটা এই ও বিন্দুতে যে পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করবে সেটা হবে কত, DS1 cos θ1 বাই R1²। ঠিক আছে, এটা সমান হয়ে যাবে এই যে তলটা, এই তলটা দেখো DS2 বললাম এই দিক বরাবর ক্রিয়া করছে, আর এই তলের যে অবস্থান ভেক্টর ও বিন্দু সাপেক্ষে সেটা ক্রিয়া করছে, দ্যাট ইজ R2 ভেক্টরটা কোন দিক বরাবর ক্রিয়া করছে, এই দিক বরাবর, এবং তাদের যে মধ্যবর্তী কোণ সেটা আমরা ধরলাম, মানে এই কোণটা সেটা ধরলাম θ2। দ্যাট ইজ এই যে R2 ভেক্টর বা E2 ভেক্টর যা বলবে এবং এই DS2 ভেক্টর, এদের মধ্যবর্তী কোণটা কোন দিক বরাবর ক্রিয়া করছে, কোণটা কত সেটা ধরলাম আমরা θ2। তাহলে এই DS2 তলটা এই ও বিন্দুতে যে পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করবে সেটার মানও হবে ডি ওমেগা, এবং এটা সমান কি লিখতে পারবো, DS2 cos θ2 বাই R2²। অর্থাৎ এই DS2 তল এবং DS1 উভয় তলই এই ও বিন্দুতে যে পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করছে সেটার মান হচ্ছে ডি ওমেগা। এবার দেখো এই যে ও বিন্দুতে রাখা প্লাস কিউ আধানের দরুন দেখো যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই DS1 তলে সেটা দেখো প্রবেশ করছে, মানে অন্তর্মুখী ক্রিয়া করছে। তাহলে পরে দেখো এই যে তড়িৎ প্রাবল্য তার দরুন এই DS1 তলের সঙ্গে কিছুটা পরিমাণ ফ্লাক্স লিঙ্ক করবে, আবার এই DS2 তলেও কিছুটা পরিমাণ ফ্লাক্স অতিক্রম করবে, সেটা আমরা বের করি। তাহলে লিখি
DS1 তলের সঙ্গে DS1 তলের সঙ্গে জড়িত যে তড়িৎ ফ্লাক্স, জড়িত তড়িৎ ফ্লাক্স, সেটাকে যদি আমরা DS1 তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, সেটা আমরা যদি d∅1 বলি, মানে এই তলটার সঙ্গে যে তড়িৎ ফ্লাক্সটা সেটা d∅1, এটা সমান কি লিখতে পারবো? এটা সমান লিখতে পারবো E1 ভেক্টর ডট DS1 ভেক্টর, দ্যাট ইজ হয়ে যাচ্ছে E1 DS1, এদের মধ্যবর্তী কোণ θ1 ধরেছি, তাহলে E1 DS1 cos θ1 হয়ে গেল। একই রকম ভাবে DS2 তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, এটাকে যদি আমরা d∅2 বলি, তাহলে d∅2 সমান কি হয়ে যাবে? E2 ডট DS2, E2 ডট DS2 মানে হচ্ছে E2 DS2 ইন্টু তাদের মধ্যবর্তী কোণ কত? cos, মধ্যবর্তী কোণটা কত? θ2। দেখো DS2 এবং E2 এর মধ্যবর্তী কোণ θ2 ধরেছি, DS1 এবং E1 এর মধ্যবর্তী কোণ কত? θ1 ধরেছি, তাহলে এটা হয়ে গেল E2 DS2 cos θ2। এখন আমরা তো জানি যে কোনো একটা তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে আমরা ধনাত্মক ফ্লাক্স তখনই বলবো যদি ওই তল থেকে তড়িৎ প্রাবল্য বহির্মুখী হয়। দেখো এই DS2 তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সটা আমরা ধনাত্মক ফ্লাক্স বলবো। কেন? কারণ DS2 তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সটা কি হচ্ছে? এই DS2 তল থেকে বাইরের দিকে ক্রিয়া করছে, মানে এই DS2 তল থেকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন দিক বরাবর ক্রিয়া করছে? বাইরের দিকে বা বহির্মুখী। সেই জন্য এই DS2 তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স, আর এই DS1 তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সটাকে আমরা ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স বলবো। কেন? তার কারণ হচ্ছে দেখো এই DS1 ক্ষেত্রে কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা কি হচ্ছে? অন্তর্মুখী হচ্ছে, ভিতরের দিকে প্রবেশ করছে, মানে প্লাস্টিক উপাদান থেকে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা আসছে সেটা এই DS1 তলে দেখো ভিতরের দিকে ক্রিয়া করছে। সেই জন্য DS1 তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সটাকে আমরা ঋণাত্মক ফ্লাক্স বলবো। তাহলে লিখি এখানে DS1 তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স নেগেটিভ হয় কারণ E1 ভেক্টর, মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আর কি, DS1 তলে অন্তর্মুখী ক্রিয়া করে, অন্তর্মুখী ক্রিয়া করে। অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা কি হচ্ছে? DS1 তলে প্রবেশ করছে, আর এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা E2টা কি হচ্ছে? এই DS2 তল থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা যেহেতু এই তলে প্রবেশ করছে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা, তাহলে এইটা হচ্ছে ইনকামিং ফ্লাক্স। ইনকামিং ফ্লাক্স মানে হচ্ছে নেগেটিভ ফ্লাক্স, আর আউটগোয়িং ফ্লাক্স মানে হচ্ছে পজিটিভ ফ্লাক্স। তাহলে এখানে লিখবো DS1 তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স হচ্ছে নেগেটিভ, কারণ E1 মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য DS1 তলে অন্তর্মুখী ক্রিয়া করে, ঠিক আছে। কিন্তু DS2 তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স পজিটিভ হয়। কারণ কি? কারণ হচ্ছে E2 ভেক্টর, মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, E2 প্রাবল্য DS2 তল থেকে বাইরের দিকে ক্রিয়া করে বা বহির্মুখী ক্রিয়া করে। বহির্মুখী ক্রিয়া করে। তাহলে আমরা লিখতেই পারি এই যে S তল, এই S তলে যে আমরা দুটো অপোজিট তল আমরা কনসিডার করলাম DS1 এবং DS2, সেই দুটো তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে? DS1 ও DS2 তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে। সেটাকে যদি আমরা
ডি ফাই বলি, তাহলে ডি ফাই সমান কি হয়ে যাবে? ডি ফাই সমান হয়ে যাবে দেখো ডি ফাই টু মাইনাস ডি ফাই ওয়ান। কেন? কারণ ডিএস টু তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে আমরা প্লাস ধরলাম, মানে ধনাত্মক ধরলাম, আর ডিএস টু তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সটাকে আমরা ঋণাত্মক ধরলাম। তাহলে ডিএস ওয়ান এবং ডিএস টু তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? ডি ফাই টু মাইনাস ডি ফাই ওয়ান, দ্যাট ইজ এটার সমান হয়ে গেল ডি ফাই টুর মান আমরা দেখেছি কত, ডি ফাই টুর মান হচ্ছে ই টু, ঠিক আছে, ইন্টু ডিএস টু কস থিটা টু মাইনাস ই ওয়ান ডিএস ওয়ান কস থিটা ওয়ান। আর এখান থেকে লেখা যাবে দেখো ডি ফাই ইজ ইকুয়াল টু ই ওয়ান এবং ই টুর মান আমরা বসিয়ে দিই। ই টুর মান কত? ই টুর মান হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন 0 R2 স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ডিএস টু কস থিটা, ঠিক আছে, মাইনাস ই ওয়ান এর মানটা কি? ই ওয়ান এর মান হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন 0 R1 স্কোয়ার, ঠিক আছে। ই ওয়ান এর মানটা হচ্ছে কি না তো কিউ বাই 4 পাই এপসিলন 0 R1 স্কোয়ার ইন্টু ডিএস ওয়ান কস থিটা 1। আর এখান থেকে দেখো ডি ফাই সমান লেখা যাবে কিউ বাই 4 পাই এপসিলন 0 ইন্টু এটা দেখো হয়ে যাচ্ছে ডিএস টু কস থিটা 2 বাই R2 স্কোয়ার মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন 0 কিউ বাই 4 পাই এপসিলন 0 ডিএস ওয়ান কস থিটা 1 বাই R1 স্কোয়ার। এবার দেখো ডিএস ওয়ান কস থিটা 1 বাই R1 স্কোয়ার এটা মানে হচ্ছে ডি ওমেগা, আবার ডিএস টু কস থিটা 2 বাই R2 স্কোয়ার এটা মানে হচ্ছে ডি ওমেগা। তাহলে এটা সমান হচ্ছে ডি ওমেগা, এটা সমান হচ্ছে ডি ওমেগা, দ্যাট ইজ ডি ফাই সমান আমরা কি পেয়ে যাব? কিউ বাই 4 পাই এপসিলন 0 ইন্টু ডি ওমেগা মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন 0 ইন্টু ডি ওমেগা, ঠিক আছে, দ্যাট ইজ ডি ফাই সমান হয়ে গেল, ডি ফাই সমান হয়ে গেল 0, ডি ফাই সমান হয়ে গেল কেটে যাচ্ছে, তাহলে 0। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে S1 এবং S2 তলের সঙ্গে মানে DS1 এবং DS2 তলের সঙ্গে জড়িত মোট যে তড়িৎ ফ্লাক্স সেটা সমান হয়ে গেল 0। DS1 এবং DS2 এই দুটো তলের সঙ্গে জড়িত মোট যে তড়িৎ ফ্লাক্স সেটা সমান হয়ে গেল 0। আমরা যেমন এইখানে দুটো আমরা তল কনসিডার করে একটা কোণ আমরা মানে অঙ্কন করলাম, শঙ্কু অঙ্কন করলাম, ঠিক একই রকম ভাবে আমরা এইখানে এবং এইখানেও দুটো তল কনসিডার করে শঙ্কু আঁকতে পারি এবং প্রতি ক্ষেত্রে আমরা দেখাতে পারবো এই দুটো অপোজিট জোড়া বিশিষ্ট তলের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই তড়িৎ ফ্লাক্সের মান 0 হচ্ছে। সেটা আমরা লিখতে পারি এটা যে সমগ্র তলটাকে যদি আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এরকম শঙ্কুতে ভেঙে নিই, সমগ্র তলটিকে কয়েকটি সমগ্র বদ্ধ তলটিকে অবশ্যই বদ্ধ তলটিকে কয়েকটি শঙ্কু দিয়ে বিভক্ত করলে দেখা যায় প্রতি জোড়া তলের জন্য মোট তড়িৎ ফ্লাক্স
শূন্য হয়। অর্থাৎ আমরা দেখাতে পারলাম যে যদি আমরা কোনো একটা বিন্দুকে কোনো একটা বদ্ধ তলের বাইরে রাখি তাহলে পরে তার জন্য এই বদ্ধ তলে মোট যে তড়িৎ ফ্লাক্স পাবো সেটা শূন্য হয়। ঠিক আছে, বোঝা গেল? এবার যদি আমরা ধরো আমরা এরকম একটা তল কনসিডার করলাম, মানে বদ্ধ তল আমরা একটা নিলাম, মনে করো এখানে এখানে একটা বদ্ধ তল আমরা নিলাম এবং এই বদ্ধ তলে এখানে আছে প্লাস কিউ আধান আর এখানে আছে মাইনাস কিউ আধান। ঠিক আছে, তার মানে কি তার মানে এটা একটা ইলেকট্রিক ডাইপোলের মতো আচরণ করছে, এটা একটা ইলেকট্রিক ডাইপোলের মতো আচরণ করছে। অর্থাৎ একটা ইলেকট্রিক ডাইপোলকে যদি আমরা একটা বদ্ধ তলের মধ্যে রাখি তাহলে পরে দেখতে পাবো এই ইলেকট্রিক ডাইপোলের জন্য তড়িৎ ফ্লাক্সের মান হবে, এই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান হবে ই ভেক্টর ডট ডিএস ভেক্টরের ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস, এটার সমান হয়ে যাবে 1/ε0 ইন্টু এই যে তল কর্তৃক আবিষ্ট মোট আধান কত প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ দ্যাট ইজ 0। অর্থাৎ আমরা দেখতে পাবো এই তড়িৎ দ্বিমেরুর জন্য এই বদ্ধ তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্সটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে যদি আমরা এরকম একটা তল নিই, ঠিক আছে, এখানে মনে করো আধান আছে Q1, এখানে আধান আছে Q2, এখানে আধান আছে Q3, এখানে আধান আছে Q4। ঠিক আছে, তাহলে পরে এবং এটা মনে করো প্লাস Q1 আধান, এটা মনে করো মাইনাস Q2 আধান, আর এই আধানটা মনে করো আমরা নিলাম প্লাস Q3 আর এটা মনে করো মাইনাস Q4। তাহলে পরে এই যে তলটা এই বদ্ধ তলে এই আধানগুলোর জন্য মোট যে তড়িৎ ফ্লাক্সটা পাবো সেটার সমান হয়ে যাবে গাউসের উপপাদ্য অনুযায়ী ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডিএস। এই তলটার নাম যদি আমরা বদ্ধ তলটার নাম এস দিই তাহলে হয়েছে 1/ε0 গণিত এই তলে মোট যে আধান আছে, মোট কত আধান আছে Q1 মাইনাস Q2 প্লাস Q3 মাইনাস Q4। ঠিক আছে, বেশ, তাহলে আমরা গাউসের উপপাদ্য পড়লাম, গাউসের উপপাদ্য প্রমাণ করলাম। এবার আমরা গাউসের উপপাদ্যের প্রয়োগ করব। গাউসের উপপাদ্যের প্রয়োগ, দেখো গাউসের উপপাদ্যের প্রয়োগ, আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে প্রথম যে প্রয়োগটা আমরা করব সেটা হচ্ছে একটা বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে, প্রথম যে প্রয়োগটা আছে সেটা হচ্ছে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমরা বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব। কুলম্বের উপপাদ্য মানে কুলম্বের যে সূত্র সেটার সাহায্যে আমরা করেছি। এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষাতে এইভাবেও থাকে যে গাউসের উপপাদ্য থেকে তোমরা কুলম্বের সূত্র প্রমাণ করো, তো সেটাও যদি থাকে তোমরা এই অ্যাপ্লিকেশনটাই লিখবে। তো দেখো এটার জন্য আমরা কি করছি, এখানে একটা মনে করো বিন্দু আধান নিলাম, সেই বিন্দু আধানটা হচ্ছে প্লাস কিউ, সেই বিন্দু আধানটা আছে কোথায় না তো ও বিন্দুতে। এবারে এই ও বিন্দুতে যে প্লাস কিউ আধানটা আছে সেই প্লাস কিউ আধানের দরুন মনে করো ওই ও বিন্দু থেকে আর দূরে, ঠিক আছে, ওই ও বিন্দু থেকে আর দূরে বা এক্স দূরে আমরা পয়েন্ট নিচ্ছি। ঠিক আছে,
আমরা এখানে আর দূরে নিলাম, আর দূরে একটা পয়েন্ট নিলাম, সেটা মনে করো পি পয়েন্ট। সেই পি পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাইছি। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম, ও বিন্দুতে রাখা প্লাস কিউ আধানের জন্য আর দূরে, কোথা থেকে না, তো এই প্লাস কিউ আধান থেকে আর দূরে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ঠিক আছে নির্ণয় করার জন্য আমরা কি করছি দেখো, এই ওটাকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের আমরা একটা গোলীয় তল কনসিডার করছি। আমরা ওকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা গোলীয় তল অঙ্কন করলাম। ঠিক আছে, একটা স্ফেরিক্যাল সারফেস আমরা নিলাম, এই যে গোলীয় তলটা নিলাম, এই গোলীয় তলটাই হচ্ছে আমার এখানে গাউসীয় তল। ঠিক আছে, মানে যে তলে আমি গাউসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো সেটা হচ্ছে গাউসীয় তল। এই যে বদ্ধ তলটা আমরা নিলাম সেটা কেমন আকার বিশিষ্ট, গোলকের ন্যায় আকার বিশিষ্ট, যাতে করে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমি নির্ণয় করতে চাইছি সেই পি বিন্দুটা ওই যে গোলীয় তলটা নিয়েছি তার পৃষ্ঠের উপরই থাকে। ঠিক আছে, তাই লিখি, তড়িৎ প্রাবল্য নির্ণয় করার জন্য আর ব্যাসার্ধের ঠিক আছে একটি গোলীয় তল নেওয়া হলো, যার কেন্দ্র হলো ও বিন্দুতে এবং পি বিন্দুটি ওই গোলীয় তলের পৃষ্ঠে অবস্থান করছে, পৃষ্ঠে অবস্থান করে। এবার যেহেতু এটা একটা গোলীয় তল, তাহলে পরে এই প্লাস কিউ আধানের দরুন এই গোলকের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান হবে। কেন? তার কারণ হচ্ছে এই গোলকের পৃষ্ঠতলের প্রত্যেকটা বিন্দু এই ও বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। যেহেতু এই গোলকের একটা প্রতিসাম্য বা সিমেট্রি আছে, সেই সিমেট্রির দরুন আমরা বলতেই পারি এই গোলকের পৃষ্ঠের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান হবে। লিখি কি না, তো গোলীয় বা গোলাকার গাউসীয় তলে প্রতিসাম্যের দরুন ওই গোলীয় তলের প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান হয় এবং এই প্রাবল্যের অভিমুখ গোলকের পৃষ্ঠকে লম্বভাবে ছেদ করে। অর্থাৎ এই যে আমরা প্লাস কিউ আধানটা রেখেছি তার ধরুন প্রত্যেকটা বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য গোলকের পৃষ্ঠের সব বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সমান হবে এবং ওই পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করবে। আমরা এখানে একটা এলিমেন্টারি সারফেস আমরা নিলাম, ঠিক আছে, সেই এলিমেন্টারি সারফেসটা মনে করো ডিএস, তাহলে এই ডিএস ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করবে তড়িৎ ক্ষেত্রের
প্রাবল্য। এই এদিক বরাবর ক্রিয়া করছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং এই একই অভিমুখী ক্রিয়া করছে ডিএস ভেক্টর। এখানে যে তলটা আমরা নিলাম সেই তলটা হচ্ছে ডিএস তল এবং এই ডিএস তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করছে ক্ষেত্র ভেক্টরটা, দ্যাট ইজ ই ভেক্টর এবং ডিএস ভেক্টর। এক্ষেত্রে আমরা বলতে পারছি সমান্তরাল, যেহেতু তলটা গোলীয় তল। তাহলে এই যে আমরা গাউসীয় তল আমরা এস নিয়েছি, সেই এস গাউসীয় তলে গাউসীয় তলে গাউসের উপপাদ্য প্রয়োগ করে পায়, গাউসের উপপাদ্য প্রয়োগ করে পায়। কি পাচ্ছি? গাউসের উপপাদ্য অনুযায়ী ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটা সমানই হয়ে যাচ্ছে 1/ε0 গণিত এই যে গাউসীয় তল কর্তৃক আবদ্ধ মোট আধান। এই গাউসীয় তলের ভিতরে কতটা আধান আছে? প্লাস কিউ আধান আছে। এদের সময় লিখতে পারি 1/ε0 ইন্টু কিউ। আর এখান থেকে দেখো এটা লেখা যাবে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডিএস মানে হচ্ছে ই ডিএস কস থিটা। এখানে কস থিটার মান 0 ডিগ্রি। কেন? যেহেতু এক্ষেত্রে ই ভেক্টর এবং ডিএস ভেক্টর অভিমুখ একই দিকে, ই ভেক্টর এবং ডিএস ভেক্টর পরস্পর সমান্তরাল। গোলকের পৃষ্ঠের সঙ্গে যেহেতু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য লম্বভাবে ক্রিয়া করছে এবং ডিএস ভেক্টরও গোলকের পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, তাহলে ই ভেক্টর এবং ডিএস ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। তো এটার সময় লিখতে পারবো q/ε0। আর এখান থেকে দেখো ইটা যেহেতু এই গোলকের প্রত্যেকটা বিন্দুতে সমান, সেজন্য প্রতিসাম্যের দরুন ইটা কনস্ট্যান্ট, সেজন্য বাইরে বেরিয়ে গেল। ভিতরে হয়ে গেল সারফেস ইন্টিগ্রেশন ওভার এস ডিএস cos 0 মান তো 1 q/ε0। আর এখান থেকে ই ইন্টু দেখো ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ডিএস, এটা মানে কি এই যে গোলীয় তলটা আমরা নিয়েছি সেই গোলীয় তলের সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? যেহেতু গোলকের ব্যাসার্ধ আমরা কত নিয়েছি 8, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে 4πr²। তাহলে এটার সঙ্গে q/ε0। আর এখান থেকে ই সমান হয়ে যাবে q/4πε0r²। কুলম্বের যে সূত্র সেটার সাহায্যে আমরা বের করেছিলাম যে কোনো একটা বিন্দুতে যদি আমরা একটা প্লাস কিউ আধান নেই, তাহলে সেই প্লাস কিউ আধান থেকে আর দূরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে যে প্রাবল্য হয়, পি বিন্দু তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান কত হয়? ই সমান হয় এই q/4πε0r², যেটা আমরা পেলাম। ঠিক আছে, এবং তার অভিমুখ কোন দিক বরাবর হয়? এই প্লাস কিউ আধান থেকে এই পি এর দিকে, অর্থাৎ এই বরাবর বাইরের দিকে। অর্থাৎ এক্ষেত্রেও এই প্লাস কিউ আধানের যে তড়িৎ ক্ষেত্রে মানে ও বিন্দু রাখা প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে যে প্রাবল্য পাবো তার অভিমুখ কোন দিক বরাবর হবে? রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন বরাবর, অর্থাৎ বাইরের দিকে ক্রিয়া করবে। অর্থাৎ ভেক্টরের আকারে বলতে গেলে ই ভেক্টর সমান আমরা লিখতে পারবো q/4πε0r² ইন্টু আর ক্যাপ। আর ক্যাপটা কি? আর ক্যাপটা হচ্ছে এই অভিমুখে একটা একক ভেক্টর। ঠিক আছে, এই অভিমুখে একটা একক ভেক্টর। অর্থাৎ আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করে কোনো একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যা নির্ণয় করি, গাউসের সূত্র প্রয়োগ করে আমরা কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একই নির্ণয় করলাম। কোনো একটা বিন্দু আধানের জন্য কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান। অর্থাৎ গাউসের উপপাদ্য প্রয়োগ করে যদি কুলম্বের সূত্র প্রমাণ করতে বলে তাহলে তোমরা এটাই লিখবে। এর পরের ভিডিওতে আমি গাউসের উপপাদ্যের আরও 3টে অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব।